হন্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 20 চ্যাপ্টার 20 দ্য ডায়মন্ড। বর্তমান শালা ফ্রান্সেসকা চলে যাওয়ার পর রিও ফিসফিস করে তার নড়াচড়া দ্রুত হয়ে যায়। তার স্পষ্ট উদ্বেগ দেখে আমার ভ্রু কুঁচকে যায় আর হৃদস্পন্দন বেড়ে যায়। ক্যালেরিয়ে কে ক্যালেরিয়ে? সে একবার আমার দিকে তাকায় আর আমি দেখি কিভাবে সে নিজের ভেতরটা বন্ধ করে দেয়, ঠিক যেন একটানে পর্দা টেনে চোখের সামনে অন্ধকার নামিয়ে দেয়। ক্যালেরি যে হোক, তাকে ভয় পাওয়া উচিত। আমাকে উপেক্ষা করে রিও আমাকে ব্যান্ডেজ করতে করতে শেষ করে, তারপর আমার হাত ধরে জোর করে আমাকে বসা থেকে দাঁড় করায়। সে ড্রেসারের দিকে যায়, ড্রয়ার খুলে এলোমেলো জামা কাপড় আমাকে ছুঁড়ে দেয়। কি রিও, তোর কি হয়েছে? আমি রেগে বলি যখন একটা শার্ট সোজা মুখে এসে লাগে। ক্যালেরি তোর মাথার ওপর টার্গেট লাগিয়েছিল, সে ফিসফিসের চেয়ে সামান্য উঁচু গলায় বলে। তারপর সে আমার কাছে এসে আমাকে শিশুর মতো জামা পরিয়ে দিতে সাহায্য করে, কিন্তু আমি এতটাই ঘোরের মধ্যে যে তাকে থামাতে পারি না। হৃদস্পন্দন দ্রুত হয়, ভেতর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি জানি না এই মহিলাকে, কিন্তু স্পষ্ট যে তার জেইডের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে, না হলে কোনো অপরিচিত মহিলা কেন আমার উপর টার্গেট বসাবে। তবে আমি শপথ করে বলতে পারি এর আগে কোনো ক্যালোরিকে আমি দেখেছি, কিন্তু কোথায়, কেমন দেখতে ছিল, বা তার কোনো গুরুত্ব ছিল কি না মনে পড়ে না। রিও আমার কাঁধ ধরে, মুখটা কঠিন হয়ে যায়। তোর মুখ সামলে রাখবি প্রিন্সেসা, আসলে মুখ বন্ধ রাখাই ভালো। আমি ঠোঁট শক্ত করে বন্ধ করে মাথা নাড়ি। ইদানিং আমি খুব ক্লান্ত, খুব দুর্বল, প্রতিবাদ করার মতো নয়। এই বাড়িতে আমি জ্বলে ওঠা আগুন নিয়ে ঢুকেছিলাম, আর মাত্র 2 মাসেই সে আগুন আঙুলের চাপে নিভে গেছে, শুধু ধোঁয়ার রেখা রয়ে গেছে। আর শুধু একটা স্পার্ক দরকার, হয়তো হয়তো আবার জ্বলে উঠতে পারি। রিওর পেছন পেছন হল ধরে হাঁটতে হাঁটতে পেট মোচড়ায়। প্রতিটি পায়ে পায়ে থাইয়ের মাঝে অসহ্য ব্যথা মনে করিয়ে দেয় যেইবার কিভাবে আমাকে ভাঙতে চায়। আর এটা মনে করিয়ে দেয় যে জেড হয়তো আমাকে আর চাইবে না, যেটা আমি মেনে নিয়েছি। আমি কখনো ভাবিনি জেডের এই পাগলপাড়া ভালোবাসা হারাতে চাইবো, কিন্তু এখন আমি নোংরা হয়ে গেছি। রিও কোনো দিকে না তাকে সামনে হাঁটে, তার কাঁধের টান টান অবস্থার সাথে সাথে আমার পেটে বরফ ঠান্ডা গিট বাঁধতে থাকে। তার চারপাশে বরফের প্রাচীর তৈরি হয়েছে, মনে হচ্ছে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে, কারণ আমাকে যুদ্ধে পাঠানো হবে আর সে আর কখনো আমাকে দেখবে না। কখনো কখনো আমি এখনো তাকে ঘৃণা করি, সে যা করেছে তার জন্য। কিন্তু মিথ্যা বলবো না, এই 2 মাসে সে আমার জন্য একরকম মানসিক ভরসা হয়ে উঠেছে। আমি তাকে এখন কিছুটা বুঝতে শিখেছি। সে যখন এমন আচরণ করছে তার পেছনে কোনো কারণ আছে, আর সেটা আমাকে ভীষণ ভয় পাইয়ে দিচ্ছে। আমি সিঁড়ি দিয়ে নামতে থাকি। লিভিং রুম থেকে নরম গলার আওয়াজ ভেসে আসে। রক্ষ রান্নাঘরে দাঁড়িয়ে পানি খাচ্ছে আর তার ছোট ছোট কুঁচকানো চোখে আমাকে দেখছে। আমি মাথা নিচু করে থাকি, খালি পা দিয়ে ময়লা মেঝেতে হাঁটার দিকে তাকাই। 2 দিন আগে আমি এটা পরিষ্কার করেছি, কিন্তু রক্ষ আর তার বন্ধুরা এমন আচরণ করে যেন মেঝেতে কাঠ ছড়ানো, আর তারা জুতার কাদা মেখে ঘুরে বেড়ায়। আমার চোখে স্পষ্ট জুতোর ছাপ পড়ে, যেগুলো লিভিং রুমে গিয়ে মিশে যায় 2 জোড়া হিলের তলায়। নতুন আগত অতিথির জুতাতেও কাদা লেগে আছে, কতটা রূঢ়। একজন নরম কণ্ঠে গলা খাকারি দেয়। আমি চোখ তুলে তাকাই, সঙ্গে সঙ্গে আমি সেটা করতে পেরে অনুতপ্ত হই। আমি যাকে দেখছি তাকে দেখে আমার পা থেকে মাটি সরে যায়। ক্যালেরি, আমি তাকে আগেও দেখেছি। সে মার্কের স্ত্রী, সেই সেনেটর যে একবার আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল, আর যাকে জেট নির্দয়ভাবে শাটান স্যাফেয়ারের রাতে খুন করেছিল। স্মৃতি ভিড় করে আসে। সেদিন মার্ক আমাদের দাওয়াত দিয়েছিল, আর বাড়ির অনুষ্ঠানে সেখানে ক্যালেরিকে দেখি। সে তখন ভীষণ ভগ্ন, শান্ত, ভালো মানুষ মনে হয়েছিল। সেখানে আমার মাথার ওপর টার্গেট বসিয়েছে তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে। হয়তো সেটাই, জেড মার্কে মেরে ফেলেছে, তাই ক্যালেরি জেডের ওপর প্রতিশোধ নিতে আমাকে বিক্রি করেছে। কিন্তু ঈশ্বর, প্রতিশোধ নেওয়ার কি আছে? মার্ক তো তাকে নির্যাতন করত। হ্যালো অ্যাডলাইন, ক্যালেরি বলে লাল লিপস্টিকের আড়ালে হেসে। সে আগের চেয়ে আলাদা দেখাচ্ছে, চেহারার কারণে নয়, তার লাল চুল এখনও সুন্দরভাবে কুঁচকানো। চেহারায় সুন্দর, কিন্তু বয়সের ছাপ স্পষ্ট। আসলে সে খুশি দেখাচ্ছে, যেন সে ভালো আছে, তার স্বামীর মৃত্যুর কোনো দুঃখ নেই। আমি এত অবাক আর বিভ্রান্ত হয়ে যাই যে বলতেই সময় লেগে যায়।
হাই ক্যালোরি। সে কালো দাস্তানায় মোড়া হাত একসাথে করে এক পা এগিয়ে আসে। তুমি হয়তো খুব বিভ্রান্ত, তাই না? সে শুরু করে। আমি দুঃখিত যে তুমি এভাবে আমাদের এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছ। সে হাত নাড়ায়, সেটা বোঝায় যে এই ঝামেলা বলতে সেই বাড়িকে বোঝাতে যেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে। আমি চুপ থাকি, কিভাবে উত্তর দেব বুঝে উঠতে পারি না। হাসতে হাসতে বলবো, ধুর, কোনো সমস্যা নেই, আমি এখানে দারুণ মজা করছি নাকি? দুঃখজনকভাবে তুমি জেডের মতো একজনের সাথে জড়িয়ে পড়েছিলে। সে যেন চায়না শপে সার ঢুকে তছনছ করে দিয়েছে তোমার জীবন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই করেছে। হয়তো আমি স্বীকার করি, ও সম্প্রতি আমাকে অনেক সমস্যায় ফেলেছে। কিছুদিন আগে নিলাম ঘরে গিয়ে গুরুত্বপূর্ণ ক্রেতাদের খুন করে তারপর মেয়েদের নিয়ে পালিয়ে গেছে। আমার হৃদয় ফেটে নেমে যায়। পেটের ভেতরের প্রজাপতিগুলো ছটফট করে ওঠে। চোখে অশ্রু জমে, কিন্তু আমি তা গিলে ফেলি। জেডের কথা শোনা আর সে যে এখনো তাণ্ডব চালাচ্ছে তা শুনে, ঈশ্বর, এটা যেন স্বস্তির। মনে হয়েছিল অপহৃত হওয়ার আগে যাদের সাথে ছিলাম তারা সবাই ভূত হয়ে গেছে। জেড, দায়া, মা, কেউই আর বাস্তব মনে হয় না। কিন্তু ক্যালোরি যখন জেডের কথা বলে সে আবার জীবন্ত হয়ে ওঠে। আমি বুঝিনি এটা শুনতে আমার কতটা প্রয়োজন ছিল। সে জিলিয়ান আর গ্যালোরিকে নিয়ে গেছে। আমি ফিসফিস করে গলায় আটকে থাকা কান্নার সাথে অগণিত আবেগে বুক ফেটে যেতে চাই, যার মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি। হ্যাঁ, ঠিক তাই করেছে, আর আমি সেটা তোমার ক্ষেত্রে হতে দেব না। পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই ভাবলাম তোমাকে নিজের চোখে আরেকবার দেখে যাই। করার আগে তুমি চলে যাচ্ছ। তাদের কপালে যে ভাগ্য ছিল তোমার কপালে নেই। আমার গলা শুকিয়ে যায়। আমাকে নিলামে তোলা হবে না? অবশ্যই না প্রিয়, তোমাকে কোনোদিন নিলামে তোলার কথা ছিল না। ফ্রান্সেসকা কি এটা জানতো? সে তো আমাকে শুরু থেকেই বলছিল আমাকে নিলামে তোলা হবে। অথচ এখন ক্যালোরি যা বলছে ফ্রান্সেসকা তাতে অবাক হচ্ছে না। আমি ক্যালোরির দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে আবার বলতে শুরু করে, একজন খুবই বুদ্ধিমান আর ক্ষমতাশালী মানুষ তোমার উপর নজর রেখেছে। এর মানে তুমি এই সম্পত্তির বাইরে পা রাখলেই সে তোমাকে খুঁজে বের করতে পারবে। এই কথা শুনে আমার হৃদস্পন্দন আরও বেড়ে যায়। উত্তেজনায় রক্ত গরম হয়ে যায়। অবশ্যই জেড জানে কিভাবে মানুষ খুঁজে বের করতে হয়। এখন পর্যন্ত সে আমাকে খুঁজে বের করতে পারেনি, কারণ আমি 2 মাস ধরে জঙ্গলের মধ্যে লুকানো এই বাড়ির ভেতর বন্দি ছিলাম। আমাকে বাইরে নিলে তাদের সেই সুবিধা আর থাকবে না। ফ্রান্সিসকে আমাকে জানিয়েছে একজন প্রভাবশালী ক্রেতা তোমার ওপর নজর রেখেছে, তাই তোমাকে লুকিয়ে রাখার জন্য আমরা সরাসরি বিক্রি করব। আমার মুখ খোলা থেকে যায়। আমি কি অনুভব করব বুঝে উঠতে পারি না। একটা সরাসরি বিক্রি মানে তারা আমাকে লুকিয়ে রাখার সুযোগ পাবে, কিন্তু আমি কোনোদিন লুকিয়ে থাকার জন্য প্রস্তুত ছিলাম না। হৃদস্পন্দন বাড়তে বাড়তে আমি মাথা নাড়ি। ঠিক আছে, আমি বলি। সে এমনভাবে হাসে যেন আমি একটি বাচ্চা যে ঘুমাতে রাজি হয়েছে, যদিও আসলে কোনো পছন্দ ছিল না। যে এবার ইতিমধ্যেই তোমার জন্য টাকা দিয়েছে আর 3 দিনের মধ্যে তোমাকে নিয়ে যাবে। ফ্রান্সেসকা তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করবে, যাতে তুমি আর যেই ভার সুখে থাকতে পারো। আহ, ক্যালোরি মার্কের মতোই পাগল। হয়তো মার্কের নির্যাতনের ফলেই সে এমন হয়েছে, হয়তো নয়। যাই হোক, সে তার স্বামীর চেয়ে ভালো নয়। তার যন্ত্রণা অন্যদের উপর যন্ত্রণা চাপানোর অজুহাত হতে পারে না। এইভাবে নয়। ফ্রান্সেসকা আর আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু নিজেই তোমাকে এই সুখবর দিতে চেয়েছিলাম। সে বলে চোখে আনন্দের ঝিলিক নিয়ে। তার চোখগুলো মৃত নক্ষত্রের মতো, যেগুলোতে জীবন নেই তবু এমনভাবে জ্বলে ওঠে যে তাদের আলোয় যা কিছু আছে সব পুড়ে মরে যায়। আমি আশা করেছিলাম নিলামে তোলার সময় পালিয়ে যেতে পারবো। অন্তত কোনো ক্যামেরায় আমার মুখ দেখাতে পারবো। হয়তো কোনো ফোন চুরি করে মেসেজ পাঠাতে পারবো জেটকে লোকেশন দেওয়ার জন্য। এখন এই সুযোগগুলো কঠিন হয়ে গেল, তবে অসম্ভব নয়। আমি শুকিয়ে যাওয়া ঠোঁট চেটে নেই, তার চোখে চোখ রাখি। আমি একটা প্রশ্ন করতে পারি? নরম গলায় বলি। তার লাল ঠোঁট জোড়া সোজা হয়ে যায়, তবুও মাথা নাড়ে। কারণটা জানতে পারি? ফ্রান্সেসকা ফিসফিস করে ওঠে, কিন্তু ক্যালোরি হাত তুলে তাকে থামায়। এটাও দেখতে ভালো লাগে। সে কয়েক পা এগিয়ে আসে। তোমার মতো সুন্দর কেউ আমাদের নজরে এলে তাকিয়ে থাকা কঠিন। সাধারণত আমি তোমার জীবনে কাউকে ঢুকিয়ে দিতাম, একজন প্রেমিক ধরো, যাকে তুমি ভালোবেসে বিশ্বাস করতে, সে তোমাকে সামলাতো, আর তুমি কিছুটা স্বাধীনতা পেতে আমাদের জন্য অর্থ আনতে আনতে। কিন্তু তুমি অন্য কারো নজরে পড়ে গেলে। হঠাৎ করে তুমি অনেক বেশি মূল্যবান হয়ে গেলে।
আমার ভ্রু কুঁচকে যায়, গলা শুকিয়ে যায়, বুঝতে অসুবিধা হয় না ক্যালোরি মার্কের মতোই যারা নারী আর শিশুদের খুঁজে বের করে সোসাইটিতে বিক্রি করে। কিন্তু তার বলার ধরন, এই ব্যবসা, এই দুনিয়া, আমি এর মালিক, পুরো ব্যবসার। সোসাইটি মানে আমি আর আমার দুই সহযোগী। মার্ক ভাবতো আমাদের বিয়েতে সেই আসল মানুষ, কিন্তু সে কোনোদিন জানতো না সমস্ত সুতো টানার কাজ আমি করতাম। জেড আসলে আমাকে এক উপকারী করেছে, ওই ঘৃণ্য কুকুরটাকে মেরে ফেলে। যদিও স্বামীকে লিঙ্গ ধরে ঝুলিয়ে রাখা বেশ মজারই ছিল। আমি রাগিনি কারণ তোমার বয়ফ্রেন্ড আমার স্বামীকে মেরেছে বলে, আমি রাগী কারণ সে আমার গড়ে তোলা সাম্রাজ্য নষ্ট করার চেষ্টা করছে। তোমাদের এই করুণ ছোট ছোট জীবনগুলোই হলো আমার সাম্রাজ্য। জেড যদি সেটা নিতে আসে তবে আমি সেটা কোনোদিন হতে দেব না। সে জেডের নামটা উচ্চারণ করে ঠিক যেন মুখে কোনো পোকা ঢুকে পড়েছিল, আর রাগ আর ঘৃণায় তার মুখ বিকৃত হয়ে যায়। আমি নিঃশব্দে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। বিশ্বাসই হয় না ক্যালোরি আসল পুতুল নাচের সুতো টেনে চলেছে প্রেসিডেন্ট। সারা দুনিয়ায় সব নেতারাও তার তুলনায় গাপ্পি মাছ। আমার স্তব্ধতাকে কাজে লাগিয়ে সে ফ্রান্সেসকার দিকে ফিরে যায়। চলো ফ্রানি, আমাদের একটু কথা বলা দরকার। ফ্রান্সেসকা মিষ্টি করে হেসে বলে, অবশ্যই। তারপর সে আমার দিকে ঘুরে তার হাসি ফিকে হয়ে গিয়ে বলে, তুমি তোমার রুমে ফিরে যাও, ডিনার না হওয়া পর্যন্ত বের হবে না। তারপর আবার ক্যালোরির দিকে হাসতে থাকে। ওর মুখ ব্যথা করে না এত হাসির অভিনয়ে। আমি মাথা নেড়ে পায়ের পাতা ঘুরিয়ে দ্রুত সিঁড়ির দিকে যাই। রিও রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে হাত পেছনে গুজে রেখেছে। এক মুহূর্তের জন্য আমাদের চোখে চোখ পড়ে, কিন্তু তার গাঢ় চোখে কিসের ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি ধরতে পারি না। সে পেছনেই থেকে যায় আর আমি তাতে খুশি হই। এখন আমার রুমে বন্দি থাকা দরকার যাতে আমি ঠিকভাবে পালানোর পরিকল্পনা করতে পারি। যেইবার একটা জিনিস ঠিকই বলেছিল, দ্য কুলিং হলো এক ধরনের দ্বিমুখী তলোয়ার। ও আমাকে শিখিয়েছে কিভাবে দৌড়াতে হয়, আর এখন সেটাই আমি করতে যাচ্ছি। গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে, গভীর ঘুম ভেঙে দিচ্ছে। আমি কেঁপে উঠি, নাকের কাছে চুলের গোছা খামচে ধরে। স্বরূপে ফেরার জন্য কয়েক সেকেন্ড লাগে। বাস্তবতা আসার সাথে সাথে বিরক্তি আর বিপদের অনুভূতিও আসে। আর কয়েক সেকেন্ড পরে বুঝতে পারি কেউ আমার মুখের ওপর নিঃশ্বাস ফেলছে। সাথে সাথে আমার ভেতরে সতর্ক ঘন্টা বেজে ওঠে। শরীরে অ্যাড্রেনালিন আর ভয় ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে আমি চোখ মেলে দেখি, তারপর হঠাৎ চিৎকার করে ওঠার মতো হয়ে দম আটকে আসে, চোখ বড় বড় হয়ে যায় যখন দেখি সিডনি আমার মাথার ওপর ঠিক উপরে ঝুঁকে আছে, মুখ মাত্র ইঞ্চি কয়েক দূরে। তার চোখ অদ্ভুতভাবে বড়, পাগলামির ঝিলিক ঝলমল করছে। সে নেশাগ্রস্ত হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস ভারী, প্রতিটি শ্বাসে গলা দিয়ে অদ্ভুত উল্লাসের আওয়াজ বের হচ্ছে। আমি বিছানার সাথে গা আরও চেপে ধরি। বুক ফেটে বেরিয়ে আসতে চাওয়া হৃদস্পন্দন সামলাতে গিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। তুই কি করছিস সিডনি? আমি হাঁপাতে হাঁপাতে বলি। গলার আওয়াজ নিচু রাখার চেষ্টা করলেও ব্যর্থ হই। আমি যে কোনো মুহূর্তে বিছানায় মুতে দিতে পারতাম। যখন সে আমার উপর চড়ে বসে, তার সোনালি চুলের গোছা মুখের উপর ঝুলে এসে দৃষ্টি আড়াল করে দেয়। আমার শরীর নিজে থেকেই প্রতিক্রিয়া দেখায়। আমি পায়ের সঙ্গে বিছানার চাদর ঠেলে উঠতে চাই, কিন্তু সে আমার গলায় হাত দিয়ে চেপে ধরে, আমাকে আটকে ফেলে। সে এখন আমার শ্বাসরোধ করছে না, কিন্তু আমি তবু আতঙ্কিত হয়ে যাই। জেডের শেখানো সব কৌশল যেন ভুলে যাই। আমি জানি তুই কি করতে যাচ্ছিস, সে ফিসফিস করে। আমার কানে হৃদস্পন্দনের আওয়াজ এত জোরে হচ্ছে যে তার কথা শুনতে পাই না। তুই পালাতে চাইবি আর আমি ওদের বলবো। সে নিঃশ্বাস ফেলতে ফেলতে বিকৃতভাবে হাসে। যখন আমি ছটফট করি, আশা করি ওরা তোকে মেরে ফেলবে, তার হাত গলায় আরও শক্ত হতে শুরু করে। আর অবশেষে শেষ পর্যন্ত আমার প্রশিক্ষণ কাজে লাগে। আমি হাতটা তার দুই হাতের মাঝে ঢুকিয়ে দেই আর পুরো শক্তি দিয়ে শরীর মোচড় দেই। ফলে সে বিছানা থেকে ছিটকে পড়ে যায়। সে শব্দ হয়, তা উচ্চ। আমরা দুজনেই থেমে যাই, কেউ শুনে ফেললো কি না তা বুঝতে। ফ্রান্সেসকা বাড়ির অন্য প্রান্তের নিচতলায় থাকে, কিন্তু তাই বলে আমাদের আওয়াজ শোনা যাবে না এমন নয়। সবসময় দুই তিনজন পাহারাদার বাইরে পাহারা দেয়, যাতে আমরা কেউ পালাতে না পারি। সিডনি চোখ কুঁচকে তাকায় আর আমি বুঝি সে আবার হামলা করবে। আমার পা চাদরে জড়িয়ে আছে, তাই আগে প্রতিক্রিয়া দেই। পা ছাড়িয়ে বিছানা শেষ প্রান্তের দিকে ঝাঁপাই। সে আমার দিকে ছুটে আসে, পায়ের গোলারি ধরে টেনে ধরে ফেরার চেষ্টা নেয়। আমি জোরে লাথি মারি, তার হাত ঢিলে হয়ে যায় আর আমি নিজেকে ছাড়িয়ে অন্যদিকে লাফিয়ে নামি। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে চোখের নিচ দিয়ে ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমরা দুজনেই
বিছানার দুপাশে দাঁড়িয়ে মুখোমুখি। তোর সমস্যা কি? আমি ফিসফিস করে চিৎকার দেই। আমি জানি তুই কি প্ল্যান করছিস আর আমি সেটা হতে দেব না। সে গর্জায়। আমার চোখ বিস্ফোরিত হওয়া আটকাতে কষ্ট হয়। মুখ থেকে আতঙ্কের ছাপ মুছে ফেলি। আমি কিছুই প্ল্যান করিনি, আমি জোর দিয়ে অস্বীকার করি। সে আমাকে উপেক্ষা করে। তুই বাকি সবার চেয়ে ভালো ব্যবহারের সুযোগ পেয়ে নিজের ভাগ্য থেকে পালিয়ে যেতে পারবি না। ভালো ব্যবহার? আমি হতভম্ব হয়ে হেসে ফেলি। তুই আমাকে এখানে আসার পর থেকে বিপদে ফেলার চেষ্টা করছিস। তবুও সে তোকে বেশি ভালোবাসে, সে ফিসফিস করে। আমি মাথা নেড়ে বিস্মিত হয়ে যাই যে সে সত্যি এটা বিশ্বাস করে ফ্রান্সেসকে আমাকে টাকার মেশিন হিসেবে দেখে, যার বড় অঙ্কের দাম। সে নিজের ছাড়া কাউকে ভালোবাসে না। হয়তো ফ্রান্সেসকা তোকে ভালোবাসতো যদি তুই এত পাগলামি না করতি। আমি রেগে গিয়ে বলি। সে আমার কথায় কিছু না বলে বিছানার চারপাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। আর আমি বুঝি আমি কোনায় আটকে যাচ্ছি। আমি ফ্রান্সেসকাকে তোর প্ল্যানের কথা বলবো। সে বলে, কোন প্ল্যান? আমি বোকা সাজি। আশা করি সে কিছুই জানে না। গত 2 মাসে আমি ঠিক করেছি কিভাবে বেরিয়ে যাব। আর ক্যালোরির কথার পর আমি নতুন কিছু আইডিয়া বের করেছি, কিন্তু সিডনি সব নষ্ট করে দিতে যাচ্ছে। সে আমার মেঝের দিকে আঙুল তোলে আর আমার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। আমি তাড়াতাড়ি তার দিকে তাকাই। তুই এটা কিভাবে জানলি? সে কাঁধ ঝাঁকায়, ঠোঁটে পৈশাচিক হাসি। আস্তে আস্তে একটা বমি আসা অনুভূতি চলে আসে। সেই সেই রাতের দেওয়ালের ভেতর দাঁড়িয়ে থাকা মানুষ যে আমাকে ঘুমাতে দেখেছিল। আমি যখন তাকে খুঁজে বের করতে গিয়েছিলাম তখন সে লুকিয়েছিল, তারপর আবার আমাকে দেখতে শুরু করেছিল যখন আমি সেই জার্নাল পেয়েছিলাম। ঈশ্বর, কতদিন ধরে সে আমার লেখা পড়ছে, কতবার সে আমাকে ঘুমাতে দেখেছে। তুই দেওয়ালের ভেতর গেলি কিভাবে? সে কাঁধ ঝাঁকায় পাগলের মতো হাসতে হাসতে বলে, তোর জানা নেই এই বাড়ি নিয়ে কত কিছু আছে হীরা। আমি সবার গোপন কথা জানি, ফ্রান্সেসকারও। ভাবছিস কেন আমাকে এতদিন এখানে থাকতে দিচ্ছে? কি গোপন কথা? তোরে বলবো নাকি? সে ঠাট্টা করে। আমি জানি না ফ্রান্সিসকার কি গোপন কথা থাকতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি আজ রাতে আমাদের একজন বেঁচে থাকবে না। যদি ফ্রান্সিসকা জানতে পারে আমি পালানোর পরিকল্পনা করছি, তারা আমাকে আটকানোর জন্য সব করবে। তা কোনোদিন হবে না। তারা আমাকে আটকে রাখতে হলে সমুদ্রের মাঝখানে সাবমেরিনে ভরে রাখতে হবে, তবেই জেট থেকে আলাদা রাখতে পারবে। আমি রুমের কোণে দাঁড়িয়ে থাকি আর সে বিছানার এক প্রান্তে। সম্ভবত আমার সিদ্ধান্ত বুঝতে পেরে, হয়তো আমার মুখের প্রকাশে প্রতিজ্ঞা দেখে, বা হয়তো আমি পালানোর চেষ্টা না করে দাঁড়িয়ে থাকায় কয়েক সেকেন্ড সময় থেমে যায়। আমরা দুজনেই স্থির, তারপর আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। সে আমার দিকে দৌড়ায় আর আমি নাইটস্ট্যান্ডের দিকে। আমি ড্রয়ার থেকে পেন লুকিয়ে রেখেছিলাম কালির অভাবে, যাতে লেখা বন্ধ না হয়। আর এখন সেগুলোই আমার জীবন বাঁচানোর একমাত্র অস্ত্র। সিডনি থেকে নয়, জেইভার থেকে। সে আমার চুল ধরে টান মারে ঠিক যখন আমি ড্রয়ার খুলে পেন বের করি, আর সে আমাকে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে। আমি দেওয়ালে আছড়ে পড়ি। হাত দিয়ে অন্ধের মতো তাকে চুল থেকে ছাড়ানোর চেষ্টা করি। সে আমার কাঁধে দাঁত বসিয়ে দেয়, পুরো শক্তি দিয়ে কামড়ায়। আমার মুখ দিয়ে উচ্চস্বরে কোকিয়ে ওঠার শব্দ বেরিয়ে আসে। আমি গিলে ফেলি গলা ফাটানো চিৎকার। রক্ত বেরিয়ে আসতে দেখি। ব্যথায় অন্ধ হয়ে আমি হাত তুলতে তুলতে পেনটা যেখানেই পারি সেখানেই ঢুকিয়ে দেই। অনুভব করি পেন মাংসভেদ করে ঢুকে যাচ্ছে। সেই কাতর আওয়াজে আমাকে ছেড়ে দেয়, কিন্তু সে নড়ার আগেই আমি ওকে চেপে ধরে দুজনকে মেঝেতে ফেলে দেই। আর চিন্তা করি না ধরা পড়ব কি না। এই মাগি আর না। আমরা কয়েক সেকেন্ড গড়াগড়ি খাই, নিয়ন্ত্রণের জন্য লড়াই করি। আমি তাকে চেপে ধরে উপরে উঠে যাই, এক হাতে তার নখের আক্রমণ ঠেকাই, অন্য হাতে পেনটা তার গলায় গুজে দেই। রক্তে পেন ফিসলাই, কিন্তু আমি ধরে রাখি। তার নখ আমার মুখে আঁচড় কাটে, ব্যথার দাগ ফেলে যায়, কিন্তু আমি অন্ধের মতো তাকে একের পর এক আঘাত করি, কেবল দম নিয়ে তাকে আঘাত করি, যতক্ষণ না সে নিস্তেজ হয়ে যায়, রক্ত চারদিকে ছড়িয়ে যায়। আমি হাঁপাতে হাঁপাতে রক্তে ভিজে যাই, অ্যাড্রেনালিনে বিভ্রান্ত হয়ে যাই। শরীর শকে চলে যায়, কোনো কিছু আর অনুভব হয় না। আমি শুধু তার লাশের দিকে তাকিয়ে থাকি। তার চোখ শূন্য দৃষ্টি নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, আর আমি খেয়াল করি বেঁচে থাকা অবস্থার চেয়ে তার চোখে কোনো তফাৎ নেই। আমার দরজা কড়কড় করে খোলে আর রিও দৌড়ে আসে। সে থমকে দাঁড়ায় সিডনিকে মেঝেতে পড়ে থাকতে দেখে, আর আমাকে তার গায়ে চড়ে থাকতে দেখে। রক্তে লাল হয়ে আছি, গরম, মনে হচ্ছে গরম লাগছে। শালা প্রিন্সেসকা, কি করলি? আমি প্রায় কিছুই শুনতে পাই না, শুধু তার ঠোঁটের নড়াচড়া দেখে বুঝি। আমি আঙুল তুলে তার দিকে ইশারা করে কেঁপে কেঁপে বলি, আমি তাকে মেরে ফেলেছি। সে আস্তে করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বের হবার আগে বাইরে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা।
দরজার ক্লিকের শব্দ আমার কানে পৌঁছায় না। সে আস্তে পা ফেলে বিছানার অন্যদিকে এগিয়ে আসে ভালোভাবে দেখার জন্য। তার ঠোঁট গোল হয়ে যায়, হয়তো শীষ দেয়, কিন্তু সেটাও শুনতে পাই না। আমি শুধু তাকিয়ে থাকি। এদিকে আয়, সে ঠোঁট নেড়ে বলে, আমাকে ডাকতে হাত নাড়ে। চোখ পিটপিট করে আমি কাঁপতে কাঁপতে দাঁড়াই, এক পা এগোই, তারপর রক্তে পিছলে যাই। বিছানার খাট ধরে কোনো রকমে নিজেকে সামলাই। রিয়া আমার হাত ধরে আমাকে রক্তে জমে ওঠা ফুল থেকে টেনে তোলে। সে আমার মুখ দুই হাতের মধ্যে ধরে, তার গাঢ় চোখগুলো আমার চোখে খুঁজে বেড়ায়। হঠাৎ সে এমন জোরে আমাকে চড় মারে যে আমার মাথা একপাশে ঘুরে যায়। কানে বাজতে থাকা সাদা আওয়াজ দ্রুত তীক্ষ্ণ ঝনঝন শব্দে রূপ নেয়। আর তারপর হঠাৎ করে সব ইন্দ্রিয় ফিরে আসে। আমি আবার সব দেখতে, শুনতে, অনুভব করতে, স্বাদ পেতে, গন্ধ পেতে শুরু করি। তামার গন্ধ, সেটাই প্রথম আমার নাকে টের পায়। আর তারপর রিও আবার আমার মুখ চেপে ধরে, আমাকে তার দিকে মনোযোগ দিতে বাধ্য করে। আমার দিকে তাকাও। মামা, এখন কি করতে যাচ্ছ? আমি মুখ খুলে কিছু বলার ভাষা খুঁজে পাই না। অবশেষে আমি শুধু বলি, পালাবো। সে মাথা নেড়ে হাত ছাড়ে আর পেছনে সরে দাঁড়ায়। সে আমাকে তাকিয়ে থাকে, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি তার চোখে কি ভাবনা চলছে তা বুঝতে পারি না। আমার এটা বলা উচিত হয়নি। আমি ফিসফিস করে বলি, হঠাৎ বুঝতে পারি যে সে আমাকে যেতে দেবে না। ধারালো একটা আতঙ্ক আমাকে গ্রাস করে। আমি সিডনিকে মেরেছি কারণ সে আমার পালানোর প্ল্যান ফাঁস করে দিত। আর এখন আমাকে কোথাও সাবমেরিনের মধ্যে আটকে রাখা হবে মাছেদের সঙ্গে জীবন কাটানোর জন্য। রিও আমাকে এই অবস্থায় ধরে ফেলেছে, পালানোর সব সুযোগ ধ্বংস হয়ে গেছে। আর এখন আমি আর কোনোদিন এখান থেকে বের হতে পারবো না। রিয়া আমাকে ছাড়বে না, কিছুতেই না। তার বোনের জীবন ঝুঁকির মধ্যে। শালা, আমি গর্জায়, রক্তমাখা হাত চুলের মধ্যে চালিয়ে দেই। শক্ত করে টেনে ধরি, মাথায় ঢোকানোর চেষ্টা করি যে আমাকে ধরার আগে আমি ধরা পড়ে গেছি। রিও, আমি মাছদের সঙ্গে থাকতে পারবো না। আমি হাঙর পছন্দ করি না। রিয়া ভ্রু নেমে আসে। তুই কি বলছিস? শালা, শালা, শালা। সে স্প্যানিশে নিচু গলায় কিছু বলতে বলতে আমার হাত ধরে কাছে টেনে আনে। তোর এই নতুন নতুন গালি শেখানোর ক্লাস নেওয়ার ধৈর্য আমার নেই। মুখ বন্ধ রাখ। সে কেটে বলে, আমার দিকে তাকা। আমি তাকাই, কিন্তু আমার মন অন্য কোথাও। তুই বলবি কিভাবে পালাবি? তোর দুইটা রাস্তা আছে, মাইলের পর মাইল জঙ্গল যেখানে তুই হারিয়ে গিয়ে মরবি, অথবা রাস্তায় হাঁটবি যেখানে তোকে সহজে খুঁজে পাওয়া যাবে। আমি হাত নামিয়ে মুষ্টিবদ্ধ করি, কাঁপুনি থামানোর চেষ্টা করি। দেহে এক আগ্নেয়গিরি ফেটে গেছে। আমি এখনো কম্পমান। যেখানে একটা পুরোনো ট্রেন লাইন আছে, কুলিংয়ের রাতে আমি ওটা খুঁজে পাই। আমি ওই লাইন ধরে পালাতে চাই। আমি বলি। মনের ভেতর একটা যুক্তিসঙ্গত অংশ চিৎকার করছে আমাকে থামাতে। রিওকে প্ল্যান বললে যদি সে আমাকে ধরিয়ে দেয়, কিন্তু তার চেয়ে বড় একটা অংশ রিওকে বিশ্বাস করতে চায়, খুব বেশি করে, অন্তত এই একবারের জন্য। আর বাইরে যে পাহাদার আছে, তার গলা নিচু। আমি মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলি, আমি জানি না, কোনো উপায় নেই। চুপ কর, স্টুপিড। সে নিচু গলায় ধমক দেয়। আমি নিচে যাচ্ছি, পাহারাদারদের সামলাবো, সামনের দরজা খোলা রাখবো। তুই কি করবি, কোথায় যাবি, সেটা তোর ইচ্ছা। ভ্রু মাঝখানে ভাঁজ পড়ে। আমি ছুটে পালানোর চিন্তাকে এক জায়গায় আনার চেষ্টা করি। রিও, তুই পারবি না। আমি প্রতিবাদ করি। তুই তোর বোনের জীবনে ঝুঁকি নিতে পারিস না আমার জন্য। তার চোয়ালের পেশি কাঁপে, গাঢ় চোখে তীব্র দৃষ্টি। আমি জানি না সে কি ভাবছে। সে ঢোক গিলে ফেলে। আমি ওর ব্যাপারে কিছু একটা বের করব। আমি জানি ও কোথায় আছে। তখনই আমার মাথায় আলোকপাত হয়। চল, একটা চুক্তি করি। আমি তাড়াহুড়ো করে বলি, তুই আমাকে এখান থেকে বের করতে সাহায্য কর। যে তোর বোনকে বাঁচাবে, তার নাম আর অবস্থান আমাকে বল। যে ওকে বের করে আনবে, তার মুখ খোলে আর বন্ধ হয়। আর প্রথমবারের মতো রিও নির্বাক হয়ে যাই। ঠিক আছে, চুক্তি। দাঁড়া, আমি ট্র্যাকিং ডিভাইস। এটা শরীরে থাকলে আমি পালাতে পারবো না। ঘুরে দাঁড়া। সে আঙুল ঘুরিয়ে নির্দেশ করে। আমি ঠোঁট কামড়ে ঘুরে দাঁড়াই। গা শিরশির করে যখন সে আমার চুল পাশের দিকে সরায়। তুই কিভাবে? হঠাৎ কাঁপা শ্বাসের সঙ্গে আমার কথা থেমে যায় যখন অনুভব করি কিছু একটা আমার ঘাড়ে কেটে ঢুকছে। শালা, আগে থেকে সাবধান করতে পারতিস। আমি শীষ দিয়ে বলি, যখন ব্লেডের মাথা ত্বকে ঢুকে যায়। ও এখানে নেই মামা, কিন্তু আমি আছি, তাই নড়াচড়া বন্ধ রাখ। আমি হুঁশ করে শ্বাস নেই। উষ্ণ তরল আমার পিঠ বেয়ে নামে। আর কয়েক সেকেন্ডের কষ্টের পর ধাতব বস্তুটা খুলে আসে। সেই ডিভাইসটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আমার কানের কাছে নিঃশ্বাস ফেলে বলে, ক্যাটরিনা সানডেইস। ওর বয়স 15। মনে হচ্ছে ও লিলিয়ান বেরেজ নামে এক গোমারের চাইল্ড গ্রোমার কাছে আছে।
শেষ ছবি 3 মাস আগে দেখেছি, তখনও সূর্যমুখী ফুলের ক্ষেতের সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে ছেড়ে দেয় আর আমি ঘুরে তার দিকে তাকাই। ধন্যবাদ, আমি নিচু গলায় বলি। আমি নিশ্চিত করব ও নিরাপদ থাকবে। সে এমনভাবে তাকায় যেন বলছে, যদি আমি কথা না রাখি সে ভূত হয়ে আমাকে তাড়া করবে। হয়তো সে পার্সনসে এসে আমার ঘরের বাকি আত্মাদের সাথে যোগ দেবে। রোক্কের এক বন্ধু সোফায় ঘুমাচ্ছে। চুপচাপ চল, তবেই ঠিক থাকবে। ও নেশায় আচ্ছন্ন। ঠিক আছে, আমি মাথা নেড়ে বলি। কৃতজ্ঞতার অনুভূতি হলেও তা প্রকাশের উপায় নেই। আমি জানি প্রকাশ করার চেষ্টা করলে রিও আমাকে থাপ্পড় মারবে। সে প্রশংসার মনোযোগ দুটোই অপছন্দ করে, হয়তো নিজের জন্যই। তোর প্রেমিককে বলিস আমাকে আগে কিছুটা সময় দিক। হ্যাঁ, সে পেছাতে পেছাতে বলে। দৌড়াতে ভুলবি না। আমি বলি। সে আস্তে করে নিচের ঠোঁট চাটে আর শেষবারের মতো আমাকে চোখে চোখে মাপতে মাপতে দেখে নেয়, যেন মনে গেঁথে রাখছে। মৃদায় প্রিন্সেসা। বিদায় রিও। আমি ফিস ফিস করি, তখন সে বেরিয়ে যায়। পায়ের শব্দ হয় না। তুই কি করছিস? সে বলে ওঠে, বসে পা মাটিতে নামায়। আমার ধমনের গর্জনের বাইরে কিছু শোনা যাচ্ছে না। দৃষ্টি টানেল হয়ে আসছে। ভয় আর আতঙ্কে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। যদি সে চিৎকার করে, রক্ষ বা ফ্রান্সেসকাকে ডেকে আনে, আমি শেষ। আর যদি তারা জানতে পারে রিও জড়িত, ও শেষ। তখন ওর বোন বিক্রি হয়ে যাবে আর আমি কোনোদিন এখান থেকে বের হতে পারবো না। ফোকাস কর ছোট ইঁদুর। ঢোক গিলে ফেলি, সোজা হয়ে দাঁড়ায়। মনে হয় এই মুহূর্তে চুপচাপ থাকা সবচেয়ে ভালো, কোনো ব্যাখ্যা নেই। পালানোর চেষ্টা করছিস হীরা? আমি মাথা নাড়ি। চোখ আরো বড় হয়ে যায় যখন সে উঠে দাঁড়ায়, আমার দিকে হাঁটতে শুরু করে। স্বাভাবিক প্রতিক্রিয়ায় আমি এক পা পেছাই। পড়ে থাকা পানির বোতলে লাথি লেগে যায়। তাহলে বল কি করছিস? আবার আমি মাথা নাড়ি। হঠাৎ মনে হয় পাহারাদারদের জন্য খাবার নিয়ে যাচ্ছি বলার চেষ্টা করতে পারি, যদিও এটা হাস্যকর শোনাবে। আর আমি চাই না এই লোকটা হাসুক, কারণ সে যদি হাসে তখনই সে সবচেয়ে বেশি আওয়াজ করে। ওদের মধ্যেও সবসময় সবচেয়ে বেশি চেঁচায়। সে থেমে যায়, আমাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। আর আমি তার চোখে যে দৃষ্টি দেখি, বুঝে যাই ওই নোংরা নরক কি পরিকল্পনা করছে। ধীরে ধীরে তার মুখে একটা পাপ্পন হাসি ছড়িয়ে পড়ে। এদিকে আয়, সে নির্দেশ দেয়। আমি শুধু মাথা নাড়ি, যেন একটা ভাঙা পুতুল যে একটাই কাজ জানে। সে দাঁত বের করে গর্জে ওঠে, হাত বাড়িয়ে আমার হাত ধরে ফেলে। সে আমাকে তার দিকে টেনে নেয়। আমার ইন্দ্রিয়গুলো দম বন্ধ করা দুর্গন্ধ, বাসি সিগারেট আর পচা নিঃশ্বাসে ছেয়ে যায়। তোকে যা করতে বলবো তাই করবি হীরা, না হলে রক্ষকে রাখবো। দুজন মিলে মজা নেব। কোনটা চাই? হ্যাঁ, আমাকে না দুজনকেই? সে কষে বলে, তবে গলা নিচু রাখে। মনে হচ্ছে সে আমাকে একাই পেতে চাইছে, তাই চুপ করে আসে। চোখে জল চলে আসে। আমি দ্রুত মাথা নাড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করি। নেশা ওদের ক্ষিপ্ত করে তোলে আর ওদের মেজাজ ভয়ানক। ভালো মেয়ে, সে কপট কোমল কণ্ঠে বলে। ধরে রাখা হাত আলগা করে এখন পেছন ফিরে দাঁড়া। প্যান্ট নামা আর আঙুল দিয়ে পায়ের আঙুল ছো। পেছন থেকে তোকে ফাঁক করতে চাই। মাথার ভেতর দৌড়াদৌড়ি করে চিন্তা। আমি ধীরে ধীরে ঘুরতে থাকি। কিভাবে বের হব সেটা ভাবছি। কোনোভাবেই আমি এই নরকের কাছে নিজেকে আবার ধরতে দিতে পারি না। সে জোরে গুঁতো দেয়, তাড়াতাড়ি কর। ব্যাগটা আগে নামায়। আমি ফিসফিস করি, কণ্ঠ কাঁপছে। সে বিরক্তির সাথে গর্জায়, কিন্তু বাধা দেয় না। আমি নিচু হই, তাড়াতাড়ি ছুরি বের করে নিই। আশা করি আমার দেহে সে দেখতে পাবে না। মাদারচোদা, কি ঢিমে তালে চলছিস? সে গাল দেয়। অধৈর্য হয়ে আমার কোমরের প্যান্ট ধরে টানতে শুরু করে, নামানোর চেষ্টা করে। আমি সোজা হয়ে দাঁড়াই, ফলে প্যান্ট আমার পিছনের অর্ধেক নিচে নেমে যায়। ঠিক তখনই আমি কোমর ঘুরিয়ে ছুরি চালিয়ে দেই। ব্লেডটা তার গলায় কাটে আর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। শকেই সে চুপ হয়ে যায়। তখন আমি দৌড়ে পালাই, প্যান্ট টেলে তুলি, ব্যাগ। সে অভিশপ্ত পানির বোতলগুলো নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। জেরিকে নিজের রক্তের দম বন্ধ করে মরতে দেখে নেই। বুকের পেশিগুলো এত জোরে ধড়ফড় করে যে ব্যথা কমে। আমি দৌড়ে বারান্দা পার হই। কাঠের সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি সিঁড়ির পাশে দুইটা মৃতদেহ পড়ে আছে। পাহারাদাররা তাদের গলা কাটা। হাঁপাতে হাঁপাতে আমি বাড়ির পেছন দিকে ঘুরি। রিও কোথাও নেই। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন পালাতে পেরেছে, কারণ হয়তো একমাত্র ওই বেঁচে এখান থেকে বের হতে পারবে।